প্লিজ যেতে দিন। চোখ বন্ধ করে তীব্রকে কিলঘুষি মারতে থাকে। মুহূর্তে তীব্রের রাগটা বেড়ে গেল। ও তুরকে দেয়ালের সাথে চেপে ধরে যাতে তুর নড়তেও না পারে। তারপর ওর উন্মুক্ত কাঁধে খুব গভীরভাবে চুমু আঁকে। তুরের মনে হলো কোনো জোক ওর রক্ত চুষে নিতে চাচ্ছে। জায়গাটায় হয়তো রক্ত জমাট বেঁধে যাবে। তুরের বন্ধ চোখগুলো রসগোল্লার মতো বড় বড় হয়ে যায়। নিজের ছটফটানি থামিয়ে শান্ত কচ্ছপের মতো দাঁড়িয়ে রইল। ওকে শান্ত হতে দেখে তীব্রের রাগটা ক্রমশ বেড়ে গেল। তীব্র কাঁধ থেকে সরে তুরের গলার খানিকটা নিচে নেমে বেশ সফটলি একটা হার্ড বাইট করে। তীব্র তুরের মুখ চেপে ধরার কারণে তুর চিৎকারও করতে পারে না, শুধু চোখ দিয়ে অনর্গল পানি পড়তে থাকে। তীব্র বাইটটা যতটা সফটলি করেছে তার ফিলিংসটা ততটাই হার্ড। মুহূর্তের মাঝে লাল হয়ে গেছে জায়গাটা। তীব্র তুরের মুখ চেপে ধরা অবস্থাতেই বলল, আর কোনোদিন যেন আমাকে টাচ করার দুঃসাহস না দেখাও। তোমাকে আমি স্পর্শ করতেই পারি, কিন্তু আমাকে টাচ করার দুঃসাহস কখনো করো না। তুরের ভেজা চুলগুলোকে নিজের মুঠোয় পুরে নেয়। ভেজা চুলের ব্যথাটা বরাবর বেশি, কিন্তু শব্দ করতে পারে না। তীব্র মুখ চেপে তার উপায় রাখেনি। তুরের কান্নায় দম বন্ধ হয়ে আসছে। এটা দেখে তুরকে ছেড়ে দিতেই ও কাঁদতে থাকে। রাগটা আরও বেড়ে যায় তীব্রের। কান্নার খুব শখ, তাই না? ওকে বলেই তুরকে ধাক্কা মারে। তীব্রের ধাক্কায় তুর পানি ভর্তি বাথট্যাবে পড়ে যায়। বাথট্যাবে পড়ে তুর আগে এক চোট নাকানি চুবানি দিয়ে পানি খায়। কোনো মতে নিজেকে সামলে উঠতে নিলেই তীব্র বাথট্যাবের কাছে গিয়ে হাঁটু গেড়ে বসে পড়ে। তুর ওখান থেকে উঠতে চাইলেও তীব্রতা হতে দেয় না, বরং বাথট্যাবে পানি ভরে তুরকে ওখানে আটকে রাখে। ওর রাগে চোখের চাহনিতে ভয়ে সে পানির মধ্যে চুপটি মেরে কতক্ষণ বসেছিল তুর তাও নিজেও জানে না। আর শাওয়ারের পানির নিচে বসে তীব্র বাথট্যাবে তুরকে দেখতে পায়। দুজনেই পানির মধ্যে বসে আছে, একজন অনিচ্ছায় আর একজন স্বেচ্ছায়। এভাবে থাকতে থাকতে একসময় তীব্র বুঝতে পারে তুর কাঁপছে শীতে। ও তুরের গালে নিজের হাত দিতেই দেখে পুরো শরীর ঠান্ডা হয়ে আসছে। কি হলো, শীত লাগছে? মাথা নাড়ায় তুর। ভয় পেয়েছ? তুর চুপ করে রয়েছে। কি হলো, ভয় পেয়েছ? তুরকে কোনো কথা বলতে না দেখে বুঝলো ও ভয় পেয়েছে। তুর ভয় পেয়েছে ভেবে হালকা হাসল তীব্র। তুরকে কিছু বোঝার সুযোগ না দিয়েই ওকে কোলে তুলে নেয়। তুর ওকে ধরতে গিয়েও ধরে না। ব্যাপারটা বুঝলেও কোনো ইয়াত্তা না দিয়ে রুমে চলে গেল। একটা তোয়ালে বের করে তুরের দিকে ছুঁড়ে দিল। শরীর মুছে কাপড় পাল্টে নাও, আমি এখানে আছি। তীব্রের কথায় আবার অবাক হয় তুর। তীব্র কি এখানেই থাকবে নাকি? মানে কি? তখনই আবার ভাবলো, থাকলে কি আর না থাকলে কি, রুমে তো ক্যামেরা লাগানোই আছে। তার মানে তীব্র থাকলেও ও রুমে চেঞ্জ করতে পারবে না, আর না থাকলেও আমি বাথরুমে চেঞ্জ করব। মানে এতক্ষণ ভিজে স্বাদ মেটেনি নাকি আবার ভিজতে চাইছো? তুর কিছু বলল না, শুধু ক্যামেরাগুলোর দিকে তাকিয়ে দেখল। তুরের দৃষ্টি দেখে বুঝতে বাকি রইল না তীব্রের। এখানে চেঞ্জ করতে পারো, সমস্যা নেই, আমি কিছু দেখব না। আর না ওই ক্যামেরাগুলো। তীব্রের কথায় আগামাথা কিছুই বুঝল না তুর, কিন্তু ওকে কিছু বলার সাহসও ও পাচ্ছে না। এই পাবনা ফেরত লোকটাকে কিছু বলাও পাপ, তাইও ওখানে দাঁড়িয়ে রইল। এটা দেখে তীব্র শান্ত গলায় বলে উঠল, কি বললাম তোমাকে? যা মন চায় করো, কিন্তু মনে রেখো অসুস্থ হয়ে গেলে সেবা কেন, তোমার দিকে ফিরে তাকানোর মতো লোকও নেই। তোর কি করবে বুঝতে পারল না। নিজের অজান্তেই ওর চোখে পানি এসে গেল। যে সবার চোখের মণি ছিল সে এখন। কি হলো? কলিজা কেঁপে উঠল তুরের। যদি ভেবে থাকো তোমাকে দেখে ফিলিংস জাগবে, তাহলে মনে রেখো তুমি যে অবস্থায় আছো এর চেয়ে বেশি কিছু লাগে না ফিলিংস আনার জন্য। সো ফালতু ভাবনা ছাড়ো। তুর বুঝতে পারলো কিছু বলা মানেই অপাত্রে দান হবে। আর কি করবে, বাথরুমের ক্যামেরাও উন্মুক্ত। আর এখানে তো যদিও লোকটি পিছন ফিরে আসে, তুর কিছুই বলল না। রাগে চোখে পানি এসে থুতনি কাঁপতে লাগলো। তারপর নিজের মনে ঠিক করলো, লোকটি যখন বলেছে তখন তাই হোক। রাগে নিজের চোখটা বন্ধ করে কাঁধের ওড়নায় হাত দিয়ে টান দিতেই সবটা অন্ধকার হয়ে গেল। তুর সে দেখে একদম ঘুটঘুটে অন্ধকার হয়ে আছে চারদিক। তখনই লোকটার গলা শুনতে পেল, জাস্ট 5 মিনিটস, এরপর আবার লাইট জ্বলবে, সো ফাস্ট। তুর কিছু বুঝতে পারল না, কারণ এখানে কোনো লাইটের সুইচই নেই। সব কিছু যখন রিমোট কন্ট্রোল, লাইটটাও তাই, যেটা আমার কাছে। তাই এত না ভেবে তাড়াতাড়ি করো, 4 মিনিট। তুর আর কিছু ভাবল না, অন্ধকারে কোনো মতে চেঞ্জ করে নিল। তারপর ওড়নাটা পড়তে নিলেই লাইট জ্বলে উঠল।
সবটা ঠিকঠাক দেখে স্বস্তির নিঃশ্বাস ছাড়ল তুর, কিন্তু শান্তি আর পেল না। সামনের দিকে তাকাতে তীব্র ভুরু কুঁচকে ওর গলার দিকে তাকিয়ে এগোতে থাকে। এটা দেখে তুর ঢোক গিলে পেছোতে থাকে। পেছোতে পেছোতে স্লিপ কেটে বিছানায় পড়ে যায়। তীব্র ওর কাছে গিয়ে এক হাঁটু গেড়ে ওর পাশে বসে। ওকে টাচ করার চেষ্টা করতেই তুর নিজেকে গুটিয়ে নেয়, কিন্তু তীব্রতাতে খেয়াল না করে তুরের গলার কাছ থেকে ওড়নাটা হালকা নামায়। বাইটের জায়গাটা হালকাভাবে আঙুল বুলিয়ে দিতেই তুর কেঁপে ওঠে। সঙ্গে সঙ্গে তীব্র বলে উঠল, এই দাগটা কোনোদিন মিটবে না তোমার। মনে করে নাও, এটাই আমার বন্দিনী হিসেবে আমার নামের সিলমোহর। তুমি চাইলেও যে আমি মেটাতে দেব না। তারপর গলার নিচে বাইটের জায়গাটায় আলতো করে চুমু আঁকে তীব্র। তারপর কাঁধের থেকে কাপড় সরিয়ে লালচে হওয়া জায়গায় হাত বোলায়। তুর নিজের কাঁধের দিকে তাকাতে দেখে তীব্রের ঠোঁটের ছাপ বসে গেছে। মনে হচ্ছে ঠোঁট দিয়েই কাঁধে তীব্র নিজের ঠোঁটের টেটু করে দিয়েছে। তীব্র সেখানে একটা চুমু দিতেই তুর চিৎকার করে ওঠে, প্লিজ এখানে আর কিছু করবেন না, এমনিতে রক্ত জমাট বেঁধে গেছে। নিজের চোখ বন্ধ করে খুব জোরে চিল্লিয়ে নিজের কাঁধ চেপে ধরে। তীব্র ওর কথা শুনে বাঁকা হেসে বলে উঠল, আর কি করার কথা ভাবছ? পরক্ষণে নিজের চোখ খুলে তুর তীব্রকে খোঁজার চেষ্টা করে, কিন্তু তীব্রকে কোথাও খুঁজে পায় না। তার মানে লোকটা কিছু করেনি। তুর এতক্ষণ সেদিনের তীব্রের কাজগুলো কল্পনা করছিল, ভেবেই একটা স্বস্তির নিঃশ্বাস ছাড়ল। কিন্তু কি মনে করে নিজের কাঁধের কাপড়টা সরালো। রক্ত এখনও জমাট বেঁধে আছে। এটা দেখে নিজের গলার সেই বাইটের জায়গায় হাত দেয়। হ্যাঁ, সেখানেও আজও ক্ষতটা রয়েছে, শুধু ব্যথাগুলোই নেই। ঘা থাকলেও ব্যথা করে না, ব্যথাটা সয়ে গেছে। কারণ তীব্র তার নামের সিলমোহর দিতে কখনো ভোলে না, আর তাই এই দুইটাই তুর সবসময় পায় তীব্রের কাছে। কিন্তু তীব্র নেই ভেবে গলার দাগে হাত দিয়ে মেঝেতে পাতা বিছানায় শুয়ে পড়ে তুর। এতক্ষণ যা যা করছিল সবটাই গাড়িতে বসে নিজের ল্যাপটপে দেখছিল তীব্র। তুরকে নিচের গলা আর কাঁধ দেখতে দেখে বুঝল তার বন্দিনী তার দেওয়া চিহ্নকেই দেখছিল। তুরের শরীরে নিজের দেওয়া রেখা দেখে ল্যাপটপটা বন্ধ করে গাড়ির সিটে মাথা রেখে প্রশান্তির নিঃশ্বাস ছাড়ল তীব্র। এটা ভেবে তার তুর বন্দিনী হয়েও তার হয়ে আছে। হ্যাঁ, তার তুর। কিছুদিন আগে না থাকলেও কয়েক ঘন্টার ব্যবধানে তুরের ওপর আলাদা একটা অধিকার বোধ জন্ম নিয়েছে তীব্রের। 3 মাস আগেও যেটা জোর মনে হতো, সময়ের ব্যবধানে তা এখন অধিকারে পরিণত হয়েছে তীব্রের। তুরের ওপর অজান্তেই এখন অধিকার শুধু তীব্রের, কারণ তুর যে তার বন্ধ দরজায় বন্দিনী, নয়তো তীব্রের বন্ধ দরজায় তুমি। আপনারা এটাই ভাবছেন আসলে 3 মাস আগে কি হয়েছিল, যার কারণে তীব্রের সাথে তুরের ভাগ্যটা এভাবে জুড়ে গেল। আর তীব্র এমন করছেই বা কেন? ভালোবেসে না অন্য কারণ? আসলে কি হয়েছিল, চলুন একটু 3 মাস আগের অতীত থেকে ঘুরে আসি। তুরের লাইফে তীব্র নামের অভিশাপের প্রকাশ ঘটে খুব অদ্ভুতভাবে, কোনো একটা ঝড়ের চেয়ে কমভাবে না। মাঝ নদীতে ওঠা কোনো এক অজানা ঝড়, যা তুরের সাজানো সুন্দর জীবনটাই পাল্টে দিল। 3 মাস আগের কথা। বাবা মায়ের একমাত্র সন্তান তুর, তাই খুব আহ্লাদি হয়েই বড় হয়ে উঠেছে। এবার এইচএসসি এক্সাম দিয়েছে, রেজাল্ট এখনও বের হয়নি। পরীক্ষার পর সবার মতো তুরও একদম ফ্রি ছিল। সারাদিনের কাজ ছিল ঘোরাঘুরি, শপিং, পার্লার, রূপচর্চা, মোবাইল নিয়ে টিপেটিপি করা, আর মায়ের সাথে পায়ে পা মিলিয়ে ঝগড়া করা। নিজের কাজিনদের মধ্যেও তুর বেশ জনপ্রিয়, কারণ ওর দুষ্টুমি স্বভাব আর দর্শিপনার জন্য সবাই খুব ভালোবাসে ওকে। কাজিনরা তুর বলতে পাগল। সব কিছু ঠিক ছিল তুরের জীবনে। কলেজ শেষ হওয়ার পরেও সব ফ্রেন্ডের সাথে দেখা হতো তুরের। সবাই মিলে ভালোই সময় কাটাতো। তবে প্রেম ভালোবাসা বলতে তেমন কিছুই ছিল না, সব কিছুই ফান মনে হতো। কেউ প্রেম করতে দেখলে টিজ করত, আর তুরকে কেউ ভালোবাসার কথা বললে সেটা মজার ছলে ফান ভেবে উড়িয়ে দিত। তবে কারোর সাথে খারাপ বিহেভ করতো না, ফানিভাবেই না করে দিত, যাতে কারো গায়ে না লাগে। সেটা জানা সত্ত্বেও তুরের ক্লাসের অনেকেই ওকে প্রপোজ করেছিল। তবে তাদের মধ্যে কয়েকজন ছিল যারা না করা সত্ত্বেও তুরকে বারবার বলতো, কিন্তু প্রতিবারই তুর হাসির ছলে তা উড়িয়ে দিত। কিন্তু তাদের মধ্যে একজন ছিল যে তুরকে শুধু বলাতেই সীমাবদ্ধ থাকেনি, বরং ওকে অনেকবার ইমোশনালি ব্ল্যাকমেইলও করতে চেয়েছে। কিন্তু তুর তা কোনো মতে এড়িয়ে গেছে। শেষে পরীক্ষার আগ দিয়ে ছেলেটা ওকে ডিস্টার্ব করতে শুরু করে। পরীক্ষা খারাপ হবে ভেবে তুর ওদিকে মন দেয় না, কিন্তু পরীক্ষার শেষের দিন জানায় ও যদি রাজি না হয় তাহলে ও নিজের ক্ষতি করে দেবে। সেদিন কথাটা শুনে প্রচণ্ড রাগ লাগে তুরের। ও গিয়ে ছেলেটাকে থাপ্পড় মারে আর বলে, জিসান,
তোর কাছে নিজের জীবনের দাম নাও থাকতে পারে, নিজের পরিবারের আদর ভালোবাসার, তোকে কষ্ট করে বড় করার মূল্য না থাকতে পারে, কিন্তু আমার আছে। যার কাছে নিজের জীবনের মূল্য নেই, সে আমার কি মূল্য দেবে? তোর আমি সত্যি আর একটা কথা বলবি না জিসান। তোর বাবার অনেক ক্ষমতা থাকতে পারে, একমাত্র সন্তান তুই তোর বাবার, তাই নিজেকে পাবনার পাগল প্রুভ না করে সুস্থ মানুষের মতো থাক। আমি তোকে চাই তোর। একদম ফালতু কথা বলবি না। রাস্তায় এসব সিন ক্রিয়েট করে নিজের ফ্যামিলির সম্মান নষ্ট করার ইচ্ছে তোর আছে, কিন্তু আমার নেই। তোর যা ইচ্ছে করতে পারিস। তারপর সেখান থেকে রেগে চলে যায় তোর। এরপর আর জিসানের সাথে ওর দেখা হয় না। পরীক্ষার পর ফ্রেন্ডের সাথে ঘোরাঘুরি করলেও জিসানকে আর কখনো দেখেনি ও। তুরের জীবনে এটাই প্রথম কোনো সমস্যা ছিল, কিন্তু সেই অবধিও সব ঠিক ছিল। নিজের লাইফে প্রচণ্ড হ্যাপি ছিল তুর, কিন্তু সবটা যেন বদলে গেল সেদিন, যেদিন তুরের লাইফে তীব্র নামের অভিশাপের প্রকাশ ঘটে। সেদিন ছিল ওর চাচাতো বোনের বিয়ে। হঠাৎ করে বিয়েটা ঠিক হয়ে গিয়েছিল। ওর বোন এবার অনার্স 3rd ইয়ারে পড়ে। হঠাৎ করে এভাবে সাদামাটা বিয়ের মানেই খুঁজে পায় না তুর। বলা নেই কওয়া নেই বিয়ে। প্রচণ্ড খারাপ লাগে তুরের, কারণ একটাই, কাজিনদের মধ্যে তুরকে সবচেয়ে বেশি ওই ভালোবাসে। তাই ও এভাবে চলে যাবে মানতে কষ্ট হয় তুরের। ইচ্ছে না থাকা সত্ত্বেও তুর মন খারাপ করে গেল। গিয়ে দেখে তেমন কোনো আয়োজন হয়নি, মোটামুটি ঘরোয়াভাবে। অথচ কতই না ইচ্ছে ছিল জাঁকজমকভাবে ওর বোনের বিয়ে করার, যাতে তুর অনেক মজা করবে। কিন্তু সব মাঠে মারা গেল। পরে গিয়ে জানতে পারলো ওর যার সাথে বিয়ে ঠিক হয়েছে সে নাকি বিদেশ চলে যাবে, তাই এত তাড়াহুড়ো। আর তাতে ওর বোনের সম্মতি দেখল, যাতে কিছুটা হলেও রাগ কমল। কারণ দুলাভাইয়ের ছবি দেখে পছন্দ হলো তুরের, তাই ওরা নিজেদের মতো আনন্দ করতে লাগলো। কিন্তু বিপত্তি বাঁধল পার্লারের লোকজন নিয়ে। যাদের ডেকেছিল তারা এসে পৌঁছায়নি। তাদের মধ্যে একজন এসে বলল, যেহেতু বিয়ের সিজন তাই এক্সট্রা এখানে আসতে পারবে না, ওনারা যদি চায় তবে পার্লারে গিয়ে সাজতে পারে। সবাই খুব ঝামেলায় পড়ে গেল। তখনই নিমি বলে উঠল, আচ্ছা সামনেই তো পার্লার, যেতে 10 মিনিটও লাগবে না, আমরা ওখানে যেতেই পারি। এমনিতে অনেক দেরি হয়েছে, এত শর্ট নোটিশে কেউ আসবে না। সবাই ওর কথা চিন্তা করে ভেবে দেখল, তাই ঠিক হবে। ওরা মিলে পার্লারে যাওয়ার সিদ্ধান্ত নেবে। ওরা সবাই যাওয়ার সময় পার্লারের সেই মেয়েটা তুরকে ডেকে বলল, আপু আপনি কিন্তু খুব সুন্দর, আপনিও আসুন। সবাই যাচ্ছে, আপনি ওনাদের সাথে আসুন। ব্যাস, তুরকে আর পায়কে। তবে ওর সাজতে না, সাজ দেখতে ভালো লাগে, তাই তুর এক নিমিষে রাজি হয়ে গেল। তুরকে রাজি হতে দেখে মেয়েটা হালকা ম্লান হাসি দিল। ওরা কাজিন সব মিলিয়ে 6 জন ছিল, সাথে ওদের ফুপি। তারপর বাইরে বেরিয়ে গাড়িতে করে যেতে চাইলে পার্লারের মেয়েটি বলল, সামনেই পার্লার, তাই এখন সময় নষ্ট না করে রিক্সা নিলেই হয়। ব্যাপারটা বেশ মজার ছিল। প্রায় 8টা, তাই ওরা 3টে রিক্সা ঠিক করে বেরিয়ে পড়ল। সামনেরটায় বিয়ের কনে ফুপি, পরেরটায় 3 জন, আর শেষেরটায় তুর, ননি আর নিমি। অবশেষে ওরা পার্লারে পৌঁছায়। সবাই নিজেদের সাজগোজে বিজি হয়ে পড়ে। ঘড়ির কাঁটা কখন 8টা থেকে 11টা চলে যায় তার কোনো খবর থাকে না। মেয়েদের সাজ বলে কথা। ওদিকে বরপক্ষ এসে বসে আছে, ফুপির মোবাইলে কল আসছে। এটা দেখে বেশ মজা লাগছে তুরের। তোদের বিয়েতে এত ভেজাল, আমার বিয়েতে দেখিস আমি বিয়ের আগে সব কিছু রেডি করে রাখবো, যাতে কোনো সমস্যা না হয়। আহা, তোর বর ভেজাল করলে তোকে মারবে নাকি? এ কথা বলল ননি। একদম না, আমার বর দুনিয়ার বেস্ট হবে। আমাকে মারা তো দূরে থাক, ধমকও দিবে না, ভালোবেসে ভরে রাখবে আমাকে। চুপ কর আতুর ঘর, দেখিস তোর না বিয়েই হবে না। বিয়ে হবে না মানে? তাহলে আদর শখ করবে কে? বাহ, জামাইয়ের আদর শখ খাওয়ার এত শখ? কথাটা বলল ননি। তাইলে জামাই আদর করবো বইলা কথা, না হলে জামাইরে আসলে থুরি ওড়নায় বাঁধতাম কেমনে। যাহ, দোয়া করে দিলাম তোর বিয়ে হবে না। হাসতে হাসতে কথাটা বলল নিমি। নিমি, আচ্ছা আদর খাওয়ার যখন শখ, তাইলে তুই বিয়ে ছাড়াই জামার আদর খাবি। বিয়ে ছাড়া মানে? ওরে আতুর ঘরে কেউ বোঝা। চুপ করবি তোরা। এভাবেই ওদের মাঝে হাসি মজা চলতে থাকে। সবাই সাজলেও তুর সাজতে চায়নি, কিন্তু সবাই সেজেছে, তাই ও না করেনি। তবে পার্লারের সবচেয়ে সিম্পল সাজটাই দিয়েছে। তবু ওকে দেখে সবাই পঞ্চমুখ। আজ তুরের বিয়ে দেওয়া যাবে। কিরে, বিয়ে করবি? হ্যাঁ রে, তুই তো বিয়ের জন্য তৈরি, শুধু বরের বাকি। যদি পাইয়া যাই তাহলে তোর বিয়েও পাক্কা। আমি না আমার বিএফ ছাড়া কাউকে বিয়ে করব না। আর ও যদি আজকে আসে তাহলে ওর সাথেই পালিয়ে যাব, কারণ আমার পক্ষে এত সব কিছু মেনে নিয়ে বিয়ে করা পসিবল না। ইউ নো আই অ্যাম ডিফারেন্ট।
বয়ফ্রেন্ড তোর? আসতে বলেছি, দেখে নিস, আজকেই পালাবো। এমনি এমনি কি এই বেতনি সাজ দিছি? মজা করে কথাটা বলল তুর। তারপর ওরা সেজেগুজে বাড়ি ফিরতে চায়। বেশ রাত হয়ে গিয়েছে, তাই রাস্তা প্রায় ফাঁকা, তাই ওরা রিক্সা নিয়ে ফিরে আসতে চায়। সবার পিছনের গাড়িতে থাকে তুর আর ওর 2 কাজিন, আর বাকিরা সামনে। বিয়ের সব কিছু নিতে ওদের রিক্সা একটু পিছিয়ে পড়ে। রাতে শহর হলেও রাস্তাটা খানিকটা নীরব, কিন্তু 3 জন বেশ হাসি খুশি হয়ে ফিরছে আর তুরকে টিজ করছে। ঠিক তখনই ওদের সামনে একটা কালো মাইক্রোবাস থামে। ওরা কিছু বুঝে ওঠার আগেই কিছু লোক এসে ওদের গাড়িতে তুলে নেয়। তারপর আর ওদের কিছু মনে থাকে না। ওদের 3 জনকে বেহুশ করে ফেলে লোকগুলো, নিয়ে যায় নিজেদের সাথে। স্যার, ছেলেটার অবস্থা ভালো না, বেশ খারাপ অবস্থায় আছে। ওর বাবার সাথে কথা হয়েছে, ওর মা নাকি জ্ঞান হারিয়ে ওখানেই ভর্তি। ছেলেটার চিকিৎসা চলছে, কিন্তু ডক্টর কিছু বলছে না, বাঁচবে কিনা তার কোনো নিশ্চয়তা দিতে পারছে না। এতক্ষণ ধরে সোফায় বসে থুতনিতে ভর দিয়ে কথাগুলো শুনছিল তীব্র। ওর অবস্থা খারাপ, তীব্রতা ভালো করেই জানে। তীব্রতা দেখেই এসেছে। ওর বাবাকে ফোন দাও। তীব্রের কথায় ওর বাবার কাছে ফোন দেয়। কল ধরতে ওপাশ থেকে কারো ভেজা রাগী কণ্ঠের আওয়াজ পায় তীব্র। আঙ্কেল, ওর অবস্থা কেমন? সবটাই তো জানো। আপনি কি চান যে বা যারা আপনার ছেলের এই অবস্থার জন্য দায়ী, তাকে কি শাস্তি দিতে চান বলুন? আমি শুধু আমার ছেলেকে ফিরে পেতে চাই, আর কিছু চাওয়ার নেই। শুধু এতটুকুই বলবো, সে কোনোদিন ভালো থাকবে না। খেয়াল রাখবেন ওর। ফোনটা কেটে দেয় তীব্র। তারপর খুব শান্ত গলায় জিজ্ঞেস করে, মেয়েটা কোথায়? স্যার, ঢোক গিলে কথাটা বলে। স্যার, মেয়েটাকে এখানে আনা হয়েছে, কিন্তু ওর সাথে আরও 2টা মেয়েকেও আনা হয়েছে, কারণ ওরা বুঝতে পারে নাই কোন মেয়েটাকে আনতে হবে। আমি মেয়েটিকে দেখতে চাই। জি স্যার। তীব্রের সামনে মুখে ফাঁসির আসামির মতো কালো কাপড় বেঁধে হাত দুটো পিছনে বাঁধা বসে আছে ননি, নিমি আর তুর। ওদের মুখের কাপড় সরালো, কিন্তু কেউ তীব্রকে দেখতে পেল না, কারণ 3 জনের চোখ আগেই কালো কাপড় দিয়ে বাঁধা হয়েছিল। তখনই তীব্র গম্ভীর গলায় আবার বলে ওঠে, তোমাদের মধ্যে তাইয়েরাতকে? 3 জন এদিক ওদিক তাকালো। তীব্র আবার জিজ্ঞেস করলো। ওর কণ্ঠ শান্ত থাকলেও অদ্ভুত এক ভয়ঙ্কর গাম্ভীর্য বিদ্যমান ছিল, যা শুনলে আত্মা কেঁপে ওঠে। কি হলো, কে তাইয়েরাত? খুব জোরে চিল্লিয়ে। ভয়ে ওরা 3 জনই কেঁদে দিল। তখন কাঁপা কাঁপা ঠোঁটে তুর বলে উঠল, আমি। তুরের জবাব পেয়ে তীব্র শান্তভাবে বলে উঠল, ভয় পেও না, তোমাকে তোমার বয়ফ্রেন্ডের কাছে নিয়ে যাওয়ার জন্য এসেছি। তুমি তোমার ফ্যামিলি আর ওনারা কষ্ট পাবে বলে কিছু বলতে পারোনি, তাই এজন্যই তোমাকে এখানে আনা। বাঁকা হেসে কথাটা বলল তীব্র। ওর কথায় তুর আকাশ থেকে পড়ে। কী সব বলছে লোকটা, তার মানে ও কিছু বুঝে ওঠার আগেই তীব্র বলে, তাইয়েরাতকে রেখে বাকি মেয়েদের নিয়ে যাও। ননি আর নিমি বেশ ভয় পেয়ে যায়। কোথায় নিয়ে যাবে ওদের? কিন্তু ওদের মনে এটাও হয়, তবে কি তুর সত্যি সত্যি নিজের বয়ফ্রেন্ডের কাছে যাওয়ার জন্য ওর বয়ফ্রেন্ডের সাথে মিলে প্ল্যান করলো? কিন্তু কেন? তুর সত্যি ওর বয়ফ্রেন্ডের সাথে পালিয়ে যাবে? ওদের তুরের থেকে আলাদা করা হয় আর তুরকে ওখানেই ফেলে রাখা হয়। গম্ভীর ভাব নিয়ে বসে আছে তীব্র। তখনই ওর পিয়ে এসে বলে ওঠে, স্যার, 3 জনের কী করব? ওই লোকগুলোতে এসে যাবে। কিছুক্ষণ চুপ থেকে তীব্র বলে উঠল, আমার যা করার ওই শুধু মেয়েটার সাথে করব। বাকিদের স্বাভাবিকভাবে বাড়ি পাঠিয়ে দাও, যেন ওদের মনে হয় এটা কোনো কিডন্যাপিং নয়। ওরা যদি ওই মেয়েটার কথা জিজ্ঞেস করে, এটাও কি তোমাদের বলে দিতে হবে? ওদের ব্যাপারটা এমনভাবে বোঝাও যাতে ওরা বাসায় গিয়ে বলে মেয়েটি তার বয়ফ্রেন্ডের সাথে পালাবে বলে এত কিছু করেছে। মানে মেয়েটি আগে থেকেই সব জানতো। আমি চাই না কোনো ঝামেলা হোক, যাতে ওর পরিবার নিজেই ওর বিমুখ হয়ে ওকে খোঁজার চেষ্টা না করে। ওকে বলে চলে যায়। নিজের ফ্যামিলির সম্মান, ভালোবাসা, আদরের জন্য আরেকজনের প্রাণের কোনো দাম নেই। যে পরিবারের জন্য এমন করেছিস, সেই ফ্যামিলি তোকে ধুরছেই করবে, কোনোদিন তোকে ফিরেও দেখবে না। কিছুক্ষণ পর তীব্রের কাছে কিছু লোক আসে। তীব্র ওদের দেখে পায়ের উপর পা তুলে ড্রিঙ্কসের গ্লাসে সিপ দিল। 2 জন লোক এসে তীব্রের পাশে দাঁড়ালো। স্যার, আপনি যে মেয়েটিকে নিতে আসতে বলেছেন, তাকে নিয়ে এসেছি। যদি মেয়েটিকে আমাদের পছন্দ হয়, তবে আপনাকে ভালো অ্যামাউন্টও পে করতে রাজি আছি। তবে যদি সুন্দরী না হয়, তবে তোমরা ভুলে যাচ্ছ তোমরা কার সাথে কথা বলছো। গম্ভীর গলায় কথাটা বলল তীব্র। আমি কোনো দালাল নই যে তোমাদের কাছে মেয়েদের বিক্রি করব। আমি শুধুমাত্র ওই মেয়েটিকে তোমাদের দিয়ে দিচ্ছি, যাতে ও কোনোদিন ভদ্র সমাজে মুখ দেখাতে না পারে। ওকে ছাড়,
আপনি যদি চান তবে আমরা আপনাকে 100% গ্যারান্টি দিচ্ছি, ওই মেয়ে যদি আমাদের পাঠানো সবচেয়ে ভালো জায়গায়ও পড়ে, তাহলে সেটা নরকের চেয়েও কম হবে না। ওকে কেউ খুঁজে পাবে না তো? স্যার, আমাদের কাজই এটা। আর আমরা ইন্টারন্যাশনাল হিউম্যান ট্যাপিংয়ের সাথে জড়িত। সব মেয়েদের বিদেশে পাঠানো হয়। আর মেয়েটা যদি সুন্দরী হয় তবে তো কোনো কথাই নেই। ইন্টারন্যাশনাল মার্কেটে সেটা কতটা ভ্যালুয়েবল হতে পারে তা আপনার ধারণার বাইরে। ওদের সাথে কথা বলতেও তীব্রের ঘৃণা হচ্ছে। সেটা তুরের ওপর রাগের চেয়ে বেশি না। তীব্র তুরের জন্য ওই রকম কিছু চিন্তা করেছে। ওর শুধু তুরকে কোনো জঘন্য জায়গায় পাঠাতে চায় যাতেও পচে মরে। ওকে নিয়ে তোমরা কি করবে তা জেনে আমার কোনো লাভ নেই। শুধু একটা কথা মনে রেখো, মেয়েটি যেন কোনো দিন এদেশে ফিরতে না পারে। বাচ্চার জন্য যেন মরতে চায়। স্যার, বাংলাদেশের বর্ডার পার হলে ও কোন দেশে যাবে তা আমরা নিজেরাও বলতে পারবো না। শুধু এতটুকু বলবো, আপনি যা বলছেন তার চেয়েও খারাপ কিছু হবে। কারণ এই জগতে কেউ বাঁচতে পারে না, সবাই মরেই বাঁচে, অট্টহাসিতে ফেটে পড়ে। তবে স্যার, মেয়েটার প্রতি এরকম রাগের কারণ জানতে পারি? তীব্র রাগী চোখে ওদের দিকে তাকায়। যেটা বলা হয়েছে শুধু সেইটুকু করো। সরি স্যার। তীব্র কিছু না বলে চলে যায় সেখান থেকে। তখনই লোক দুটো নিজেদের মধ্যে বলা শুরু করলো, ওই, তোর কি দরকার ছিল এসব জিজ্ঞেস করার? আমাদের মেয়ে দরকার, পেয়ে গেলেই হলো। আর তা পাচ্ছি বিনা পয়সায়। এখন মেয়েটাকে দিয়ে যা পাবো তাই লাভ। তারপরেও শুধু শুধু একটা মেয়েকে কেউ বিদেশে চালান করতে চায়? দেখ গিয়ে কোনো কাণ্ড ঘটিয়েছে, তার ঢাকার জন্য এত কিছু। হয়তো এখানে থাকলে সবাই জেনে যাবে। তা ঠিক। এখন চল আগে কাজে সেরে নেই, মেয়েটাকে দেখে আসি। ভালো লাগলে তো ভালোই, আর না লাগলেও সমস্যা নেই, যা পাবো তাই। কিন্তু ফ্রিতে কি ভালো কিছু পাবো? আগে তো দেখি। তারপর দুজন মিলে তুরের কাছে গেল। চোখ বাঁধা থাকার কারণে তুর কিছু দেখতে পায় না, কিন্তু হঠাৎ সবটা শান্ত হয়ে যাওয়ার কারণে ওর কলিজা শুকিয়ে আসে। নিমি, ননি, তোরা কি এখানে আসিস? কেউ সাড়া দিল না। তাই তুর আবার জিজ্ঞেস করলো, এখানে কেউ কি আছে? কিন্তু কারো সাড়া পেল না। এবার তুর খুব ভয় পেয়ে গেল। নিজের অজান্তেই ভয়ের কারণে তুরের গলা থেকে নিজেকে বাঁচানোর আর্তনাদ বেরিয়ে এলো। প্লিজ, এখানে কেউ আছেন? থাকলে সারা দিন। কেন আমাকে এখানে আনা হয়েছে? যেতে দিন আমাকে। অন্ধকারে চোখে কালো কাপড় আর হাত বাঁধা থাকা অবস্থায় অঝরে কাঁদতে লাগলো তুর। কি থেকে কি হয়ে গেল বুঝতে পারছে না, শুধু মুখ থেকে একটা কথাই আসছে, আব্বু তুমি কই? আমাকে নিয়ে যাও। অন্ধকারে ভয় লাগছে আমার। আম্মুকে বলো না তুর আর কোনোদিন দুষ্টুমি করবে না, তবু আমাকে নিয়ে যাও। আমার খুব ভয় করছে এই অন্ধকারে। আমার চোখের বাঁধনটাকে একটু খুলে দিয়ে পানি দাও আমাকে। ওর বাবা আমাকে ডাকছে আর কাঁদছে, কিন্তু ও জানে না ও চাইলেও ওর ডাক কারো কাছে পৌঁছাবে না। কয়েক ঘন্টা আগে যে লাইফের জন্য তোর নিজেকে ভাগ্যবতী মনে করেছে, কয়েক ঘন্টার ব্যবধানে তা অভিশপ্ত হয়ে গেছে। প্লিজ যেতে দিন, না হলে আমাকে একটু পানি খেতে দিন। তেষ্টায় গলা শুকিয়ে মরে যাচ্ছে আমি, একটু পানি দিন। কিন্তু কেউ ওকে পানি দিতে এগিয়ে এলো না। ওর কথা কারো কানেই গেল না। তখনই নিজের শরীরে সূচের মতো কিছু ফিল করলো তুর, আর মাথাটা ঘুরে সেখানেই পড়ে গেল। হ্যাঁ, ওই দুজন লোক এসে তুরের শব্দ শুনে ইনজেকশন দিয়ে সেন্সলেস করে দিয়েছে। ইস, বেচারি, একটু পানি দিলেই হতো। আরে স্যার, তো যেখানে পাঠাবো সেখানে পানির চিৎকার শোনার মতো কেউ থাকবে না। তা ঠিক, আচ্ছা বাদ দে, মুখের কাপড়টা সরা, মুখটা তো দেখি দেখি চলে কি না। বিনা পয়সার জিনিস বলে কথা। শয়তানি হাসি দিয়ে কথাটা বলল দুজনে। মেঝেতে পড়ে আছে তুরের মুখের কালো কাপড়টা সরাতেই দুইজন লোকের ঝটকা খাওয়ার মতো অবস্থা। ওরা একে অপরের মুখ চাওয়াচাই করলো। নিজের অজান্তেই প্রথম লোকটির মুখে মাশাআল্লাহ শব্দটি বেরিয়ে এলো। এতটা স্নিগ্ধ আভা ফুটে আছে তুরের মুখে। চেহারায় বাচ্চা মেয়ের আদলটা এখনো যায়নি। এটা মেয়ে নাকি পরী রে? উচ্চস্বরে হেসে, এরকম মেয়েকে কেউ বিনা পয়সায় ছাড়ে? আর এর জন্য 3-4 গুণ না, যা ডিমান্ড করা হবে তাই দেবে। লোকটা কি পাগল নাকি? এমন মেয়েকে কেউ হাতছাড়া করে, তা আবার বিনা পয়সায়? একদম অল্প বয়সী। আহারে, মনে হয় শত্রুতার বলি হয়েছে মেয়েটি। ছাড় তো, আমাদের কি? আমাদের লাইনে এসব চলে না। বিনা পয়সায় চাঁদ পেয়েছি, কোনো মতে নিয়ে যেতে পারলেই হয়। চল গিয়ে কথা বলে মেয়েটাকে নিয়ে যাই। তারপর ওরা চলে গেল। আর মেঝেতে পড়ে রইল তৃষ্ণাত্ম চেতনা হারানো তুর, যার কোনো ধারণাই নেই কি হতে যাচ্ছে তার সাথে। তাকে হানাদের মাঝে বলি দেবার তোড়জোড় চলছে সবার। না হলে হয়তো সে নিথরভাবে পড়ে থাকতো না। তবে জেগে থাকলেই বা কী করতো এই পরিস্থিতিতে? লোকগুলো ভালোই করেছে, ওকে ঘুম পাড়িয়েছে।
কিছুক্ষণের জন্য হলেও শান্তি পাবে ও। ওদিকে সকালে নিমি আর ননিকে বাসায় পৌঁছে দিয়ে চলে গেল তীব্রের লোকেরা। ওরা বাসা যেতেই সবার ভয় কেটে গেল। সবাই ওদের কাছে এসে কান্না করে জড়িয়ে ধরলো, কিন্তু সবাই আবার হতবাক হয়ে গেল তুর নেই বলে। সবাই ওদের তুরের কথা জিজ্ঞেস করলে ননি আর নিমি বলে তুর ওর বয়ফ্রেন্ডের সাথে পালিয়েছে, যার জন্য ও নিজে সমেত আমাদের কিডন্যাপ করিয়েছে ওর বয়ফ্রেন্ডের দ্বারা, আর তাই ওদের ফিরিয়ে দিয়ে গেছে, আর তুর ফেরেনি। আমরা ওকে বাড়িতে ফিরে আসার কথা বলবো বলে আমরা আসার সময় একবারও আমাদের সাথে কথা বলতে আসেনি, ওর বয়ফ্রেন্ড বলেছিল, কিন্তু ও আমাদের সামনে আসেনি। কতটা স্বার্থপর মেয়ে হয়ে গেছে দেখেছ আমাদের তুর, বলেই নিমি আর ননি কান্নায় ভেঙে পড়ল। ওদেরই বা দোষ কি? ওরাও তো ছোট। তীব্রের লোক ওদের এমনভাবে ব্রেন ওয়াশ করেছে যাতে ওরা যা বলেছে নিমি আর ননি তাই বিশ্বাস করে তাই বলেছে। কথাগুলো শোনা মাত্রই তুরের মা ওখানে জ্ঞান হারালো। সবাই ওনার জ্ঞান ফেরানোর জন্য ব্যস্ত হয়ে পড়লেন। ওনার জ্ঞান ফিরলে তুরের কথা ভেবে চিৎকার করে কাঁদতে থাকে। উনি কেউ মানতে পারছে না তুর এমন করবে। ওর যদি কাউকে ভালো লাগে তাহলে বলল না কেন? কিন্তু যদি কিডন্যাপ করার হতো তাহলে ওদের কেন ছেড়ে দিল? কারো মাথায় কিছু আসছে না। সব কিছু মিলালে এটাই বোঝা যায় তুর ইচ্ছে করে করেছে। কিন্তু তবুও তারা পুলিশের কাছে গেল। পুলিশ সব কিছু শুনে বলল যেহেতু নাকি দুজন ফিরে এসেছে তার মানে ওর বয়ফ্রেন্ডের সাথেই গেছে, কিন্তু তবুও যখন ওনারা চাইছেন ওনাদের মেয়ে কোনো বিপদে আছে কিনা ওনারা খোঁজ করবেন, কারণ তখনও তুরের 18 বছর হয়নি। ওদিকে লোকগুলো সকালে তুরকে দেখে চলে গেছে, তারপর আর কেউ তুরের দরজা খোলেনি। ও কী অবস্থায় আছে তার কোনো খবর কারো নেওয়ার প্রয়োজন হয়নি, কারণ তীব্রের করার নির্দেশ ওর প্রতি কেউ যাতে দয়া না দেখায়। এমনকি লোকগুলো যতক্ষণ না এসে নিয়ে যায় ততক্ষণ যেন দরজা কেউ না খোলে। ও চায় না তুরের নিঃশ্বাসের চারিদিক বিষাক্ত হয়ে যাক। হয় পারলে নিঃশ্বাস আটকে ওকে মেরে ফেলা হতো তীব্রের বাড়িতে শ্বাস নেওয়ার অপরাধে, কিন্তু তীব্রের উদ্দেশ্য তুরকে মারা নয়, বরং তুরকে বাঁচিয়ে মেরে রাখা। সারাদিন এভাবেই বন্ধ দরজার অন্ধকারে কেটে যায়। লোকগুলো কালোকে নিয়ে যাবে, আজ নিয়ে যেত, কিন্তু তীব্র নিয়ে যাওয়ার ব্যাপারে কিছু না বলায় ওর ম্যানেজার তুরকে নিয়ে যাওয়ার অনুমতি দেয়নি। ম্যানেজার মধ্যবয়সী একজন মানুষ, তীব্রের বিশ্বস্ত, অনেক আগে থেকে তীব্রের সাথে আছে, ওর সব কিছু উনি সামলায়। কিন্তু তীব্রের এমন রূপ আগে কখনো দেখেনি ও। তবে তীব্রকে কিছু বলারও সাহস নেই, কারণ চাকরি যাওয়ার ভয়ে। সেদিন সারাদিন তীব্র বাড়ি ফেরে না, প্রায় মাঝ রাতের দিকে বাড়ি ফেরে। বাড়িতে ঢুকে রুমের দিকে এগোতেই তীব্র চাপা কণ্ঠে কারো আর্তনাদ শুনতে পায়। রাতের এই নির্জনতায় যেখানে নিঃশ্বাসের শব্দ শুনতে পাওয়া যায়, সেখানে তুরের চাপা কণ্ঠের আর্তনাদ যে তীব্রের কানে পৌঁছাবে এতে অবাক হওয়ার কি আছে। কিন্তু কিছু বুক ফাটা আর্তনাদ কয়েকটা মানুষের কান পর্যন্ত পৌঁছালেও হৃদয় পর্যন্ত পৌঁছায় না। তীব্র আওয়াজটা শুনে বুঝতে পারল কিসের আওয়াজ হচ্ছে। তীব্র না চাইতেও ওই দরজার দিকে গেল। দরজাটা খুলতে আর্তনাদের শব্দটা বেড়ে গেল। তীব্র বেশ বিরক্ত নিয়ে দরজাটা ধুম করে আটকে নিজের রুমে চলে গেল। বড্ড রাগ লাগছে তীব্রের, ওই মেয়েটার প্রতি না নিজের প্রতি ঠিক বুঝে উঠতে পারছে না। ও রেডি হয়ে বিছানায় শুয়ে পড়ে। কিছুক্ষণ পর বিছানা থেকে উঠে পড়ে। সারাদিনের এত ক্লান্তি, কিন্তু চোখে এক ফোঁটাও ঘুম খুঁজে পাচ্ছে না। না চাইতেও বারবার মেয়েটার আর্তনাদ তীব্রের কানে বাজছে। না পেরে তীব্র নিজের কানে বালিশ চাপা দেয়, কিন্তু লাভ হয় না। মনে হচ্ছে কেউ ওই মেয়েটার চিৎকার রেকর্ড করে তীব্রকে শোনাচ্ছে। অথচ এই ঘর থেকে মেয়েটার ঘরের দূরত্ব এতটাই বেশি যে ওখানে দরজার ভেতরে গলা ফাটিয়ে তীব্রের রুম থেকে শুনতে পাওয়ার কথা না। তবুও তীব্রের কানে তা বাজছে, যেন ইচ্ছে করে তীব্রকে তা শুনতে বাধ্য করছে ওই নির্দোষ মেয়ের আর্তনাদ। একসময় তীব্রের প্রচণ্ড পরিমাণে রাগ উঠে যায়। না চাওয়া সত্ত্বেও তীব্র তুরের রুমে যায়। খুব রেগে গেছে তীব্র, মেয়েটা কিছুতেই শান্তি দিচ্ছে না। কিন্তু ভেতরে ঢুকেই তীব্র হতবাক হয়ে গেল। পুরো বাড়িতে বাইরের আফসা আলো থাকলেও তুরের রুমে আলোর লেশ নেই, ঘুটঘুটে অন্ধকার। এখন আর আওয়াজও আসছে না, কিন্তু অন্ধকারটা যেন খুব টানছে তীব্রকে। কি মনে করে নিজের অজান্তি অন্ধকার রুমে ঢুকে পড়ল তীব্র। দরজাটা ছেড়ে দেওয়া মাত্রই তা বন্ধ হয়ে গেল। তীব্র অন্ধকারে কিছু একটা খোঁজার চেষ্টা করছে। ওর হাতে মোবাইল আছে, কিন্তু তা জ্বালানোর কথা সে ভুলে গেল। ও কি খুঁজছে নিজেই জানে না। সামনের দিকে এগোতেই তীব্র কিছু একটার সাথে বেঁধে তার ওপর পড়ে যায়, আর তখনই খুব জোরেই কেউ চিৎকার করে ওঠে। তীব্র কি করবে তা ভেবে না পেয়ে দ্রুত মোবাইলের টর্চটা অন করে। টর্চ মেরে সামনে দেখতেই তীব্র থমকে যায়।
অন্ধকারের লাইটের পুরো ফ্ল্যাশটা তুরের মুখের ওপর পড়ল। তীব্র তুরের উপর পড়েছে, তীব্রের সম্পূর্ণ ভর তুরের ওপর। একটা মেয়ের এতটা কাছাকাছি হওয়ার কারণে তীব্রের কেমন অস্বস্তি লাগছে। ঠিক তখনই সে দেখল চোখ মুখ খিঁচে তুর আবার আফসা আর্তনাদ করছে, যাতে তীব্রের বুঝতে বাকি থাকে না মেয়েটির কষ্ট হচ্ছে। তীব্র তুরের ওপর থেকে ওঠার চেষ্টা করতেই তীব্র আবার পড়ে গেল তুরের ওপর, কারণ তুর ওর টি শার্ট টেনে ধরেছে। তীব্র কি করবে বুঝতে পারছে না। ওর হাত থেকে নিজেকে ছাড়াতে হলে তুরকে স্পর্শ করতে হবে, যা তীব্র চায় না। ও কোনো মতে নিজেকে ছাড়িয়ে এক হাত দূরে সরে হাঁপাতে থাকে। তীব্র গিয়ে রুমের লাইট জ্বালায়। লাইট জ্বালাতেই দেখে তুর উল্টোভাবে শুয়ে আছে। তীব্র চলে যেতে চায়, কিন্তু তার আগেই তুরের আফসা ডাক তীব্রের কানে যায়। কেমন জানি লাগছিল তীব্রের। তীব্র নিজের অজান্তেই তুরের কাছে গেল। ওর কাছে গিয়ে শোনার চেষ্টা করে তুর কি বলতে চাইছে। প্লিজ আমাকে একটু পানি দাও, তেষ্টায় বুকটা ফেটে যাচ্ছে। তুর বারবার পানি চাইছে। তীব্রের কেমন জানি লাগলো। তীব্র ওর হাত ধরে পালস চেক করলো। খিদা, তৃষ্ণা আর এসবের কারণে একদম নেমে গেছে। বুঝতে পারলো এভাবে থাকলে মেয়েটা ওদের হাতে যাওয়ার আগেই মারা যাবে। কিন্তু তীব্রের উদ্দেশ্য মেয়েটাকে যন্ত্রণা দেওয়া। তাছাড়া ওকে মেরে ওর কী লাভ? এমনিতেই ওর উদ্দেশ্য কাউকে মেরে ফেলা নয়। তুরের জন্য মায়া নয়, কিন্তু নিজেকে ছোট লাগছে, কারণ ওর কাজ মানুষকে বাঁচানো। যতই অন্যায় করুক না কেন, তীব্র কখনোই চাইবে না তার সামনে কেউ মারা যাক, তাহলে এটা তার দায়িত্বের খেলাপ। তাই তীব্র রুম থেকে বেরিয়ে পানি নিয়ে আসে। আর ওর অবস্থা কেমন তা জানার জন্য তুরের কাঁধ ধরে সোজা করতেই বড়সড় ঝটকা খেলো তুরের মুখটা দেখে। এই প্রথম তুরের মুখটা দেখল তীব্র। অদ্ভুত এক মায়া ফুটে উঠেছে তুরের মুখে। স্থির হয়ে গেছে তীব্র। কিছুক্ষণ ওর দিকে তাকিয়ে তুরের কাছে যায়। অদ্ভুত চাহনিতে দেখতে থাকে তুরকে। তুরের সম্পর্কে যেমন ধারণা করেছিল তীব্র, এখানে সবটাই তার বিপরীত। তীব্রের বিশ্বাস হচ্ছে না মেয়েটা এমন কিছু করতে পারে। মেয়েটির মুখের সাথে তারিয়াতের কোনো মিল খুঁজে পেল না তীব্র, কিন্তু ওকে দেখে অদ্ভুত এক অনুভূতি কাজ করলো তীব্রের। তুরের মুখের এলোমেলো চুলগুলো সরিয়ে কানের নিচে গুজে দিল। আলতো করে তুরের গালে স্পর্শ করলো, যেন অনেক দিনের স্বপ্নটা বাস্তবে দেখে তা সত্য কিনা যাচাই করছে তীব্র।